আপনি কি জানেন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটা পৃথিবীতে কিভাবে চালু হয়েছিল এবং কেন? সাল 1806 নেপোলিয়ন ও পার্সিয়ান সৈন্যদের মাঝে একটি যুদ্ধ সংঘটিত হয়। আর এই যুদ্ধে পার্সিয়ার সবচেয়ে ভালো সৈন্য থাকা সত্ত্বেও তারা পরাজিত হয়। পার্সিয়ার লিডাররা তখন চিন্তায় পড়ে যান যে এত ভালো সৈন্য থাকা সত্ত্বেও কিভাবে আমরা পরাজিত হলাম। তারা অনেক চিন্তা করে বুঝতে পারলো যে তারা তাদের কমান্ডারের কথা না শুনে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে যুদ্ধে পরাজিত হয়েছিল। প্রকৃতপক্ষে যেখানে নেপোলিয়ন আর্মিরা তাদের কমান্ডারের কমান্ডকে ফলো করে যুদ্ধে জয়লাভ করেছিল, ফলে এই যুদ্ধে পার্সিয়ানদের পরাজিত হওয়ার কারণে নেপোলিয়নদের হাতে তাদের অর্ধেক টেরিটরি তুলে দিতে হয় এবং তাদের একটি শান্তি চুক্তি করতে হয়। এই কারণে পার্সিয়ার কাছে এটি একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর তারা এই সিদ্ধান্ত নেন যে ভবিষ্যতে আর যেন এরকম কোনো বিপদে না পড়তে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজটি তারা কিভাবে করবে। অনেক চিন্তা ভাবনা করার পর তারা একটা সিদ্ধান্তে পৌঁছায় যে এমন একটা সিস্টেম চালু করবে যে সিস্টেমে তারা সৈনিকদের যেটা কমান্ড করবে তারা শুধু সেটাই করবে। আর এটা কিভাবে সম্ভব হবে? যে পদ্ধতি দ্বারা তাদের ব্রেন বা মস্তিষ্ক কন্ট্রোল করা যাবে, যেন সে নিজের বিষয়ে কিছু ভাবতে না পারে, ভালো মন্দ বিচারও না করতে পারে এবং তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তাই অনুসরণ করে এবং সত্যই মনে করে। এই বিষয়ের উপর ভিত্তি করে 8 বছরের একটা শিক্ষা ব্যবস্থা চালু হয় যার নাম দ্য পার্সিয়ান এডুকেশন সিস্টেম। 5 বছর থেকে শুরু করে 13 বছর পর্যন্ত সবার জন্য এই শিক্ষা বাধ্যতামূলক করা হয়। উদ্দেশ্য আগামী জেনারেশনকে এমন ব্যক্তিত্বে পরিণত করা যে অনুগত হয় এবং লিডারের কথা মতো চলে এবং সে সেটাই করে যেটা তাকে কমান্ড করা হয়, উইদাউট আস্কিং আস সিঙ্গেল কোশ্চেন। এই 8 বছর শিক্ষার মধ্যে এমন ভাবে গড়ে তোলা হয় যেন তারা নিজের কোনো বিষয় চিন্তা না করতে পারে এবং তারা যে রকম পরিকল্পনা করেছিল ওই রকমই ফলাফল তাদের সামনে আসতে থাকে। এইভাবে এমন একটি ব্যবস্থার প্রচলন হয়েছিল যেন ভবিষ্যতে আসা সবকিছু পরিবর্তন করতে পারে। আর ঠিক এইরকমই হলো। এই সময় আরেকটি বিষয় ছিল যা পৃথিবীতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল। ধারণা করে বলুন তো তা কি? সাল 1760 থেকে শুরু করে 1840 পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পিক টাইম। এই সময় গ্লোবাল ইকোনমি খুব দ্রুত বৃদ্ধি ও পরিবর্তন হইতে শুরু করে। এই সময় মানুষ কৃষিকাজ ও হস্তশিল্প করে তারা জীবন ধারণ করত। কিন্তু এই সময় বিশ্বে মেশিন ও যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়ে যায়। যে পরিমাণ পণ্য একটি মানুষ সারা মাসেও তৈরি করতে পারে না, সেখানে একটি মেশিন একদিনে তার থেকে বেশি পণ্য তৈরি করছিল। কিন্তু এখানে ছিল একটি সমস্যা। আর এই সমস্যাটা কি ছিল? সমস্যা ছিল ফ্যাক্টরিতে ওয়ার্কারদের কমতি। কারণ ওই সময় মানুষ কৃষিকাজ করতেছিল, হাতে তৈরি জিনিসপাতি তৈরি করে তারা জীবন ধারণ করত। এরকম অবস্থায় একটি মানুষ সবকিছু ছেড়ে কেন একটি ফ্যাক্টরিতে ওয়ার্কার হিসেবে কাজ করবে? আর এই সমস্যার সমাধান কিভাবে করা যায়? এখন পার্সিয়ান এডুকেশন সিস্টেম এর ভালো ফলাফলের কারণে বিশ্বে বসে থাকা উপরের লোকদের কাছে পৌঁছে গিয়েছিল। আর এই কারণে বিভিন্ন দেশ তাদের শিক্ষা ব্যবস্থা পার্সিয়ানদের এডুকেশন সিস্টেম এর মডেলে তৈরি করতে শুরু করে। আর এই ব্যবস্থার মূল উদ্দেশ্য কি ছিল? এই সিস্টেমের উদ্দেশ্য এই ছিল যে তাদের ব্যক্তিগত ক্রিয়েটিভিটিকে কিল করে তাদের মাথায় টাকা উপার্জন করা শুধু একটাই অপশন থেকে যায়, আর সেটাই হবে ওয়ার্ক অ্যাজ এ লেবার ইন ফ্যাক্টরি। আর ঠিক এইরকমই হতে শুরু করে। যারা এতদিন কৃষি কাজ করে ও ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করছিল, তাদের বাচ্চাদের ব্রেনকে এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয়, যখন তারা লেখাপড়া করে বের হয় তখন তাদের মাথায় টাকা উপার্জন করার শুধু একটাই রাস্তা থেকে যায়, যা হচ্ছে কোনো ফ্যাক্টরি বা কোম্পানিতে কাজ করা। এইভাবে ফ্যাক্টরিতে যে লেবারের বা ওয়ার্কারদের যে কমতি ছিল তা ধীরে ধীরে পূরণ হতে শুরু করে। আর এই কারণে টাকার প্রয়োজনে তারা তাদের লিডারের অর্ডারকেই ডিউটি বলে মনে করে। তাহলে এখন প্রশ্ন আসে, এই সমস্যার সমাধানটা কি? মানুষ শিক্ষিত হবে কিভাবে? তাহলে কি স্কুলে যাব না? এই ভিডিওতে থাকছে সমস্ত প্রশ্নের সমাধান। আপনার জন্মের পরে বা আপনার জন্মের পূর্বে আপনার পরিবারের মাথায় কি খেয়াল আসে আপনি কি তা জানেন? যে আমি আমার সন্তানকে ভালো স্কুলে শিক্ষার জন্য পাঠাবো, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার পরিবর্তে স্ট্যাটাসের জায়গায় পরিণত হচ্ছে। আমার সন্তান বড় স্কুলে পড়ে বা বড় কলেজে পড়ে এই ভেবে বা মানুষকে বলতে নিজেকে গর্বিত মনে করে। তারা এই বিষয়ে নিশ্চিত হয়ে যান যে আমার সন্তানকে বড় স্কুলে ভর্তি করে দিয়েছি, তারা আমার সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিবে। আমার শুধু সময় মতো বেতন আর ফি দিলেই হবে। আপনি যখন প্রথম স্কুলে যান
ফ্রেশ এবং ক্রিয়েটিভিটি পূর্ণ একটি মাইন্ড নিয়ে যান, যার মধ্যে কোনো লিমিটেশন থাকে না। একটি এমন মাইন্ড নিয়ে যান, যদি সঠিকভাবে ট্রেন করা যায় তাহলে সে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। কিন্তু যখন স্কুলে যান, সিলেবাসের কিছু সাবজেক্ট আপনার সামনে দিয়ে দেওয়া হয়, তখন এটাই আপনার দুনিয়া হয়ে যায়। আপনি সারাদিন এই সম্পর্কেই ভাবতে থাকেন এবং এগুলোই পড়তে থাকেন। আপনি যদি এগুলো ব্যতীত অন্য কিছু ভাবেন বা পড়েন, তখন আপনার মার্ক কমে যায় এবং আপনাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু আপনার পরিবার কখনো এই প্রশ্ন করে, স্কুল কলেজ কোচিংয়ে আমার বাচ্চাকে কি শেখানো হচ্ছে? সত্যি কি আমার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে? কিন্তু না, তারা ভাবে আমাদের সন্তানের ভবিষ্যৎ গড়া হচ্ছে অথবা তাকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে। কিন্তু যদি আপনি একবার ভালোভাবে ভাবেন, স্কুল এবং কলেজে অধ্যয়নরত অবস্থায় আপনাকে এমন একটি ব্যক্তি বানানোর প্রসেস চলে, ওই বাচ্চা যখন স্কুল বা কলেজ থেকে বের হয় তখন তাদের মাথায় একটাই লক্ষ্য থাকে যে শুধু কোনো মতে একটা চাকরি পেলেই হবে। স্কুল ও কলেজে অধ্যয়নরত অবস্থায় কখনোই আপনাকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার শিক্ষাই দেওয়া হয় না, কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা আপনাকে কখনোই সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য চালুই করা হয়নি। এই সিস্টেমের উদ্দেশ্যই ছিল যে ইন্ডাস্ট্রি বা কোম্পানিতে একজন যোগ্য ওয়ার্কার প্রোভাইড করা। এই সম্পূর্ণ সিস্টেম এমন একটি গ্রুপ অফ পিপল তৈরি করছে যারা নিজেদের বসের অর্ডার ফলো করে, সারা মাস দিন রাত কাজ করতে পারে এই উদ্দেশ্যে যে মাস শেষে একটা বেতন পাওয়া যায়, চাই সে কাজ আমার পছন্দ হোক বা না হোক। কেউ চায় না যে আপনি একজন সেলফ ডিপেন্ডেন্ট বা কোটিপতি হন। এতে তাদের কী লাভ? আপনি কখনোই এই ফাঁদ বা ট্র্যাপকে বুঝতে পারেননি, কারণ যখন আপনাকে এই ফাঁদে ফেলা হয় তখন আপনার এরকম বয়স থাকে না যে আপনি কিছু চিন্তা করতে পারেন। যখন আপনি বোঝার সময় পর্যন্ত পৌঁছেন বা লেখাপড়া শেষ করেন তখন অনেক দেরি হয়ে যায়। আর এই সময় আপনার বয়স এমন পর্যায়ে পৌঁছে যায় যে আপনার পরিবারের দায়ভার আপনার উপরে এসে যায়। আপনি চাইলেও তখন এই ফাঁদ থেকে বের হতে পারবেন না, কারণ এই সময় আপনাকে কোনোভাবে টাকা উপার্জন করতে হবে। আর 20 বছর ধরে যে পরিশ্রম আপনি করেছেন, লক্ষ লক্ষ টাকা আপনি স্কুল কলেজে দিয়েছেন, তার বিনিময়ে আপনি শুধু 20 থেকে 30 হাজার টাকার চাকরির পিছনে লেগে থাকেন। এখানে গল্পটা কি জানেন? 2.7 মিলিয়ন মানুষ এখনও আমাদের দেশে বেকার। আর যদি চাকরি পেয়েও যায়, আপনি শুনে হয়রান হবেন যে আমাদের দেশে ইঞ্জিনিয়ার ও MBA করা ব্যক্তির স্যালারি যত, তার চেয়েও 20 গুণ বেশি আমেরিকায় একজন ট্রাক ড্রাইভার 10 থেকে 15 লক্ষ টাকা মাসে ইনকাম করে থাকে। देख लो भाई, अमेरिका में एक ट्रक ड्राइवर है ना, अभी स्लो चल रहा है काम, बंदे में 10 से 12 बंदे इंडिया का मोटा मोटा 10 लाख रुपए कमा रहे हैं। तो काम अच्छा चलता है तो 16 लाख रुपए इंडिया के कमा रहे हैं। इतना तो कोई मतलब वहाँ पे डॉक्टर भी नहीं। আর এই সব কিছু সমাধান কি? তাহলে আমরা স্কুল বা কলেজে যাওয়া বন্ধ করে দিব? কোটি কোটি লোক প্রতিদিন স্কুল কলেজে যাচ্ছে, তাহলে আমি কি বলবো এরা সবাই ভুল করছে? আসলে আপনি এখনো আমার কথাটা বুঝতে পারেননি। এখন শুধু আপনাকে একটাই প্রশ্ন করতে হবে, এই এডুকেশন সিস্টেম কে এবং কেন তৈরি করলো? যার উত্তর আপনি ইতিমধ্যে চ্যাপ্টার 1-এ পেয়ে গেছেন। যে সময় শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল ওই সময় পৃথিবীতে লক্ষ লক্ষ ওয়ার্কারদের প্রয়োজন ছিল, কিন্তু এখন বর্তমানে এর কি অবস্থা? অতীতে এই সিস্টেম ফলো করে মানুষ বিলো অ্যাভারেজ লাইফ জীবনযাপন করে মারা গেছে, না নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে আর না সন্তানদের জন্য ভালো সম্পদ রেখে দিতে পেরেছে। আর অন্যদিকে আপনি কোনো কলেজে স্টাডি করছেন অথবা সময় মতো অ্যাসাইনমেন্ট করছেন, 90% অ্যাটেন্ডেন্স মেনটেন করছেন, ইচ্ছে না থাকা সত্ত্বেও বই মুখস্থ করছেন এবং সমস্ত রুলস ফলো করছেন এই আশায় যে আপনি যখন কলেজ থেকে বের হবেন আপনার কাছে একটি গ্রাজুয়েশন ডিগ্রি থাকবে, এই কারণে আপনি একটি ভালো চাকরি পাবেন, তারপর নিজের পরিবারের জন্য বাড়ি বানাবেন, বিবাহ করবেন, বাচ্চাদের ভালো শিক্ষা দিবেন আর অনেক টাকা ইনকাম করবেন। কিন্তু বাস্তবতা কি আপনি জানেন? शुरू करिए, आप कितने साल के थे? सर उस समय हम 18 साल के थे, और अभी अभी हम 30 साल के हो गए। 30 साल। पिछले 12 सालों में आपने अपनी जिंदगी में क्या किया? जिंदगी में सर पढ़ते गया, डिग्री लेते गया। मैंने 3 सब्जेक्ट में पोस्ट ग्रेजुएट किया, बीएड किया सर, सीटेट क्वालिफाइड है, नेट क्वालिफाइड है। আপনি 15 বছর পরিশ্রম করার পর একটি গ্রাজুয়েশন ডিগ্রি পান, এরপর আপনি অনেক চেষ্টা করার পরেও চাকরি পান না। আপনি না জানি কত ইন্টারভিউয়ের মুখোমুখি হন, কিন্তু সব জায়গাতে কোনো না কোনো কারণে রিজেক্ট হতে হয়। মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। हम लोग को बहुत हीन भावना से परिवार रिश्तेदार हम लोग उतना बात नहीं करते सर, और मैं 2 साल से गाँव में भी नहीं गया अभी तक। दुख है सर, क्या बोलूँ, मैं अपने दुख और पीड़ा को किसी पर सामना नहीं कर सकता हूँ सर। बहुत संघर्ष से पढ़ा, ट्यूशन पढ़ा के मैं 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई किया हूँ।
और मैं कुछ भी हासिल नहीं कर पाया। আপনি লজ্জায় মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করা কমিয়ে দেন। একটাই দোয়া করেন যে কোনোভাবে আমাকে একটি চাকরির ব্যবস্থা করে দেন। ধীরে ধীরে আপনার সেলফ কনফিডেন্স কমতে শুরু করে। তারপরেও যদি আপনি একটা চাকরি পেয়ে যান, তার বেতন হয় অনেক কম, তখন আপনার আর কোনো উপায় না থাকার কারণে বাধ্য হয়ে এই চাকরি করতে হয়। আর এত বেতন হয় না যে আপনি টাকা ইনকাম করে জমা করে একটি বাড়ি কিনতে পারবেন। তখন আপনি একটা হোম লোন নিয়ে থাকেন। আর যখন বাড়ি হয় তখন একটা গাড়িরও প্রয়োজন হয়, তখন একটা কার লোন নিয়ে নেন। এইভাবেই অজান্তেই আপনি নিজেকে 4-5 থেকে বেঁধে ফেলেন। আপনি এই ভয়ে বেঁচে থাকেন যে হঠাৎ করে যদি আমার চাকরি চলে যায়, আমি আমার সংসার খরচ কিভাবে চালাবো, লোনের কিস্তি কিভাবে চালাবো। আর ধীরে ধীরে আপনার স্বপ্নকে মনের মধ্যে চাপিয়ে রাখেন। আপনি সকালবেলা চুপচাপ কাজে চলে যান এবং সমস্ত কিছু সহ্য করে রাতের বেলা আপনি বাড়িতে ফেরেন। সেই কাজ আপনার পছন্দ হোক বা না হোক। এমন একদিন আসে যে আপনার জীবন নর্মাল হতে শুরু করে। এইভাবে কাজ করতে করতে আপনি এক সময় বৃদ্ধ হয়ে যান। আপনার মনে হয় আমার ভাগ্য মনে হয় খারাপ, এজন্য আমি বেশি কিছু করতে পারিনি, কারণ আমি পরিশ্রম তো অনেক করেছি। যে এডুকেশন সিস্টেম ছোটবেলার থেকে ফলো করে আসছেন, এই এডুকেশন সিস্টেম বানানোই হয়েছে যেন আপনি ফেল করেন। বিল গেটস, কো ফাউন্ডার অফ মাইক্রোসফট, মার্ক জুকারবার্গ, কো ফাউন্ডার অফ ফেসবুক, রিচার্ড ব্রানসন, কো ফাউন্ডার অফ ভার্জিন গ্রুপ, এনারা পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে একজন। আরও একটি বিষয় এনাদের মধ্যে কমন যে তারা এই ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে সফল হয়েছে। এখন আমাদের সামনে শুধু দুইটাই অপশন। এক, আমরা বাস্তবতাকে অ্যাকসেপ্ট না করি এবং সারা জীবনে এই ফাঁদেই পড়ে থাকি এবং বাচ্চাদেরকেও এই ফাঁদেই ফেলে দিই। আর দুই, আমরা আমাদের নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করি। আমরা নিজেরাই এক্সপ্লোর করি যে আমাদের কি কি করা উচিত, খুঁজে দেখি কি কি সঠিক পদ্ধতি আছে যা দ্বারা আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি এবং টাকা উপার্জন করতে পারি। এখন আর আমাদের এত কলেজ গ্রাজুয়েটের প্রয়োজন নেই, যাদের সর্বশেষ উদ্দেশ্য হয় একটা চাকরি, যাদের কোনো স্কিল ও যোগ্যতা নাই। যে স্কিল শেখার জন্য আপনারা কলেজে লক্ষ লক্ষ টাকা দিয়ে থাকেন, 15 থেকে 20 বছর আপনার দামি সময় সেখানে ব্যয় করেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার গ্রাজুয়েশন করার পর আপনি কি ইংরেজিতে কথা বলতে পারবেন? যেখানে অন্য অন্য দেশের ক্লাস 5 এর বাচ্চা অনবরত ইংরেজিতে কথা বলতে পারে। When I was like 1.5 years, my mom started making my videos and I was totally not aware. I was having fun, doing my own stuff. So I'm going to show you how dramatic people act. আপনি কি সায়েন্স নিয়ে পড়ে কোনো কিছু আবিষ্কার করতে পারেন? আপনি টেকনিক্যাল থেকে বের হয়ে বিশ্বের গ্রহণযোগ্য কোনো ইঞ্জিনিয়ার হতে পারেন? মেডিকেল থেকে লেখাপড়া শেষ করে আপনি কি গ্রহণযোগ্য ডাক্তার হতে পারেন? তাহলে কেন মানুষ চিকিৎসা খাতে প্রতারিত হচ্ছে? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হয়েছিল রোগীটার, তার হচ্ছে ব্রেন স্টোমার হয়েছে। ব্রেন স্টোমার এবং কেন ভালো চিকিৎসার জন্য তাদের দেশের বাইরে যেতে হচ্ছে? এই সব প্রশ্নের উত্তর কে দিবে? আর এই সমস্যার মূল কারণ হলো স্কুল কলেজে লেখাপড়া করার সময় আমাদের লক্ষ্যই হচ্ছে যে কোনোভাবে একটা সার্টিফিকেট পেলেই হয়। কারণ সমস্ত জায়গায় অভিজ্ঞতা বা মেধার চেয়ে সার্টিফিকেটকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন ব্যক্তির চেয়ে সার্টিফিকেটধারী লোকের সংখ্যা বেশি। এই কারণে মানুষ নিজের স্কিল ডেভেলপের পিছনে না ছুটে সার্টিফিকেটের পিছনে ছুটতেছে। প্রকৃতপক্ষে বড় থেকে বড় স্কিল কম সময়ে এবং কম খরচে অনলাইন বা অফলাইনে শেখা সম্ভব। সেই সমস্ত অভিজ্ঞ লোকদের কাছ থেকে যারা প্র্যাকটিক্যালি এই সমস্ত কাজ করে অনেক বড় কিছু অর্জন করেছে, তাদের কাছ থেকে নয়, যাদের নলেজ শুধু থিওরির মধ্যেই সীমাবদ্ধ। তাই যারা অভিভাবক আছেন, আপনাদের সন্তানকে অবশ্যই স্কুল এবং কলেজে পাঠান, কিন্তু রেজাল্ট বা মার্কশিটকে এতটা প্রাধান্য দিয়েন না। আপনার সন্তানের সাহস যোগান এবং তাকে বলুন এই পৃথিবীতে করার জন্য অনেক কিছু আছে। আপনার সন্তানকে আলাদা আলাদা বিষয় শেখা বা উদ্ঘাটন করার জন্য মোটিভেশন করুন। যদি মার্ক কম আসে আসুক, কিন্তু যে কোনো বিষয়ের ওপর তাকে অভিজ্ঞ করে গড়ে তুলুন, যে বিষয়ে সে সবচেয়ে বেশি পারদর্শী। আজ আমরা গ্রাজুয়েশন বা বিসিএস এর জন্য বছরের পর বছর ড্রপ ইয়ার বা রিটেক নিচ্ছি, কিন্তু নিজের প্যাশন বা ইন্টারেস্টকে বোঝার জন্য অথবা অন্যান্য সুযোগ সুবিধাগুলো এক্সপ্লোর করার জন্য ড্রপ ইয়ার বা রিস্ক নিয়েছি কি? ঠিক করোনার আগে চাকরিটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে চিন্তা করলাম যে আসলে আমি উদ্যোক্তা হতে পারি। আমার কাছে যে স্কিলগুলো আছে সেগুলোকে
হাজার উদ্যোক্তার মাধ্যমে ছড়িয়ে দেবো। আপনি কি সেই স্বাভাবিক জীবনযাপনই করতে চান, না জীবনে বড় কিছু করতে চান এবং আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে চান? এই সিদ্ধান্ত আপনার হাতে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন, এবং কোনো কথা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।